অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি একটা ছোট্টখাটো অনুরোধ করতে চাই এখানে যারা প্রশ্ন করবেন বা যারা কথা বলবেন। আমি যেখানেই গেছি আমি একটা জায়গাতে একটু বিব্রত বোধ করি। বিব্রতর জায়গাটা হচ্ছে যে আমাকে যেই পরিমাণ অ্যাডজেক্টিভ দেওয়া হয়, এই সাহসী কণ্ঠস্বর, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর স্নেহধন্য, বিভিন্নভাবে বলা হয়, আমি না খুব লজ্জা পেতে থাকি এবং আমার কাছে প্রায় মনে হয় আমি টেবিলের তলায় গিয়ে বসে থাকি, কারণ আমার কাছে খুব অস্বস্তি লাগে। আমার কাছে মনে হয় টার্মটা হবে আমরা, একদম উই, ইটস নট নট নিশু মজুমদার। তালির তালির দরকার নেই। আমার কাছে মনে হয় যে এখানে যখনই একটা মানুষকে খুবই হাইলাইট করা হয়, অন্য মানুষকে কোনো না কোনোভাবে ট্যাসিটলি বা মৌনভাবে তাকে অপাঙ্ক্তেয় বা তুচ্ছ মনে করা হয়। এখানে যারা বসে আছেন, আমার মনে হয় যে আমি জানি না কার কি পলিটিক্যাল আইডিওলজি, বাট আমি ধরে নেই, একদম অ্যাজিউম করি যে প্রত্যেকের মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধু, এই ব্যাপারগুলোতে ভালোবাসার কারো কোনো কমতি নাই। যেই মানুষটা ফেসবুকের একটা পোস্ট শেয়ার দিলেন তিনিও যোদ্ধা। ফলে কাউকে আমি হয়তো বা, যেহেতু আমি দূর থেকে এসছি কথা বলছি, এটা ঠিক আছে, এবং আমাকে খুব বেশি বিশেষণ দিলে আমি অত্যন্ত অস্বস্তির মধ্যে পড়ে যাই। আমি কি আপনার প্রশ্নের জবাব দেব? আপনারা জানেন যে একটু আমার মনে হয় এই ভূমিকাটা দিয়ে নেওয়া ভালো। সেটা হলো যে ডেফিনেটলি যে আমাদের দলীয় পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, তাদের ক্লায়েন্ট এবং একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা হয়েছে। আপনাদের এটা একটু জেনে রাখা ভালো, এই তথ্যটা আপনারা জানবেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15-এর অধীনে আমরা যেটাকে সাধারণত বলি যে মামলা দায়ের করা যায় না। মামলা দায়ের একমাত্র করতে পারে স্টেট। ফলে আমরা যেটা দায়ের করি সেটাকে অভিযোগ বলা হয় বা ইনফরমেন্ট বলা হয়। এমনকি আপনারা আজকে সিডনিতে বসে ধরেন প্যালেস্টাইনে যদি কোনো গণহত্যা হয় বা লেবাননে গণহত্যা হয় বা পৃথিবীর অন্য কোনো দেশে গণহত্যা হয়, আপনারাও অভিযোগ দায়ের করতে পারবেন। এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। ফলে বাংলাদেশে যেই ঘটনাগুলো 5ই অগাস্টের পর থেকে ঘটেছে, ইনফ্যাক্ট 5ই অগাস্টের আগে যে পুলিশ হত্যা, আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নানানভাবে হত্যার মধ্য দিয়ে গেছে যে ষড়যন্ত্র, সেগুলোর তদন্তের জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে লয়ার হয়ে 4টি অভিযোগ আমরা দায়ের করেছি। আমাদের প্রথম অভিযোগটা ছিল হচ্ছে সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এটা 8ই নভেম্বর 2024 আমরা করেছি। এরপরের অভিযোগটা দায়ের করি আমি কানাডা থেকে, সেখানে হাসান আহমেদ নামে একজন আমাদের আরেকজন অ্যাক্টিভিস্ট, তিনি সেইটার বাদী হন। এরপরে গোপালগঞ্জে যে গণহত্যাটা হয় গত বছরের 16ই জুলাই, সেখানে আমরা 2টো অভিযোগ দায়ের করি। একটি হচ্ছে সামগ্রিকভাবে যেই গণহত্যা হয়েছে সেটি, আর আরেকটি হচ্ছে যে পার্টিকুলারলি গোপালগঞ্জে যেটা হয়েছে সেটি। ফলে 4টি। সো এই যে আমরা অভিযোগটা দায়ের করলাম, এটিরই আরেকটা মিরর বলা যেতে পারে দায়ের করা হয়েছে ডেভিড পাওয়েলের চেম্বার থেকে। এখন এখানে দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একই রকমের অভিযোগ যেটা আমরা করেছি, আর একটা খুবই স্বনামধন্য চেম্বার। এটাও বলে রাখা ভালো যে এই চেম্বারটা খুবই ওয়ান অফ দ্য টপেস্ট ল ফার্ম ইন ইউকে, ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংয়েও তারা খুব সম্ভবত আছে, তারাও অভিযোগ দায়ের করেছে। আপনি সম্ভবত জানতে চাইছেন যে এই মামলাটার ভবিষ্যৎ কি বা এটার কি হলো। এই ধরনের মামলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সারা পৃথিবী থেকেই অভিযোগগুলো আসে এবং এটাকে বলে হচ্ছে যে ধরেন সুমোটো শতপ্রণোদিত হয়ে যে প্রসিকিউটররা আছে, তারা যদি এটাকে মনে করে যে তারা এটা তদন্ত করবেন, তখন তারা এটা প্রসিড করে, তাদের রেজুলেশন পাস হয়, সেগুলো নিয়ে তাদের সভা হয়। বাংলাদেশের সিচুয়েশনটা তো আসলে ধরেন যা হয়েছে সেটা মোটামুটি আপনারা জানেন যে সিআইএ, বা আপনারা যদি মনে করেন যে খুবই সেফ সাইডে আমি থাকতে চাই, তাহলে আমি বলবো পশ্চিমা ষড়যন্ত্র, আমি নাম উল্লেখ নাও করি। ফলে বাইডেন প্রশাসন যেটা করেছে বা তাদের যে পুরো ঘটনাটা ঘটেছে সেটারই একটা অংশ। ফলে আইসিসির ঘাড়ে মাথা মোটামুটি একটাই, 3-4টা মাথা থাকলে আমি বলতে পারতাম যে এটা সম্ভব হবে। বাট আমরা আমাদের সাধ্যমতো চিফ প্রসিকিউটর করিম সাহেবের সাথে আমরা যোগাযোগ করেছি, নানানভাবে আমরা চেষ্টা করেছি এবং আমরা এও বলেছি এটা যাতে লুপে থাকে। তো অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে এই যে অভিযোগটা দেওয়া হয়েছে, এটার তাহলে ভবিষ্যৎ কি? এই প্রশ্নটা আমরা কিন্তু বারবার উঠিয়েছি এবং বিভিন্ন কোয়ার্টার থেকে আমাদেরকে বলা হয়েছে এটা দিয়েন না, খামাকে দিয়ে কোনো লাভ নাই, এটা যদি খারিজ করে দেয় পরে এটা ঝামেলায় পড়ে যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, এরপরে আসলে আর আমার মধ্যে আর কোনো দ্বিধা থাকেনি।
তিনি যে এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছেন, এটা আমি আসলে করিনি, অনেকেই করেননি। তিনি বলেছেন যে আমরা যখন রাজাকারদের বিচার করলাম, 71 সালের অপরাধীদের বিচার করলাম শুরু করেছি, এরা বারবার বলেছে যে এই বিচার আন্তর্জাতিক না, স্বচ্ছ না, আমরা বিচার করতে পারি না, নানান ধরনের কথাবার্তা বলেছে, আপনারা এগুলো সব জানেন। তো উনি বলেছে যে আমি একটা অভিযোগ দায়ের করে রাখতে চাই, ভবিষ্যতে সময় আসবে যখন আমি এগুলো রেফারেন্স দিয়ে বলতে পারবো যে আমি তো তোমাদের কাছে গিয়েছিলাম, তখন তোমরা কি করলে। এই যে নেত্রীর যেই কয়েকটা স্টেপ আগে গিয়ে ভাবা, এটা আমরা অনেকেই ভাবতে পারি না, যেটা আমরা প্রতিনিয়তই আমরা সেগুলো দেখতে পাই। ফলে এটা একটা চমৎকার আমি বলবো যে এক ধরনের রেফারেন্স হয়ে আছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমাদের যেই ভয়ঙ্কর সংকট মুহূর্তে আমরা তাদের কাছে গেছি, তারা নিশ্চুপ ছিল, ভবিষ্যতে এটা রেফারেন্স হিসেবে। ফলে এখনো পর্যন্ত আপনার জবাবটা হচ্ছে যে ওই মামলাটা এখনো পর্যন্ত একটা কিউতে আছে, এটা নিয়ে কোনো ধরনের স্টেপ দেখিনি। আর ডেভিড বার্গম্যানের যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, ডেভিড বার্গম্যান সত্যি কথা বলতে যে ডেভিড বার্গম্যানের দীর্ঘ যে ভূমিকা আমরা দেখেছি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সময় যে রাজাকার আলবদরদের বিচার হয়েছে, যে অ্যালেজড, যে অ্যাকিউজড, সেই বিচারের সময় ডেভিড বার্গম্যানের যে ভূমিকা, তার যে মিথ্যাচার, তার যেই মিস ইনফরমেশন, সেগুলো আমার অন্তত পক্ষে খুবই মুখস্থ। ফলে এখন যদি তিনি আমার পক্ষে কথাও বলেন, আমি হয়তোবা সেটা দেখব, পড়ব, কিন্তু আমি সেগুলোকে আসলে খুব একটা পাত্তাইতে চাই না। এটা হচ্ছে আপনার প্রশ্ন উত্তর। ধন্যবাদ ডক্টর রতনদা। যিনি প্রশ্ন করবেন তিনি নামটা বলে একটু পরিচয় দিয়ে প্রশ্ন করলে ভালো হয়, জাস্ট নামটা বললেই ভালো হয় বোধহয়। আমার নাম হচ্ছে নয়ন। ধন্যবাদ সবাইকে। আমি আসলে রাজনীতির সাথে জড়িতও না নিজুম ভাই, আর আমি রাজনীতির রটাও বুঝি না। আজকে আমার এখানে আসা, আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা হচ্ছে, আমার দুইটা প্রশ্নের দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে দুঃখ, হতাশা, আর আমি একটু কনফিউজড। আপনার ভিডিওগুলা দেখে দেখেই আমি যতটুকু জানতে পারছি, শিখতে পারছি, এর জন্যই আমার আজকে এখানে আসাটা। তো আপনার ভিডিও থেকে আমার যে প্রশ্নটা প্রথম, সেটা হচ্ছে যে আপনি অনেকবার মেনশন করছেন যে যখন আওয়ামী লীগের ভিতরে অনেক লোকজন ছিল যেগুলা মানে এখন দেখা যাইতেছে যে জামায়াতের সাথে জড়িত, লাভ লাভ লা। ওকে, আমার কোশ্চেনটা হইতেছে আপনার কাছে যে আপনি আজকে রিসেন্ট একটা ভিডিও দিচ্ছেন যেটা হইতেছে যে আপনাকে ইন্ডিয়া থেকে বা কেউ একজন অনেক কিছু বলছিল, কোনো একটা কারণে আপনি এটা নেত্রীর কাছে পৌঁছাইতে পারেন না। তো আমার কোশ্চেনটা হইতেছে যে কি বাধ্যকতা ছিল আপনার, যেটার জন্য আপনি ওই মুহূর্তে নেত্রীর কাছে পৌঁছাইতে পারেন নাই, বা আপনি এখন যেই কাজগুলো করতেছেন, আপনি কি এইভাবে তখন জড়িত ছিলেন না? আপনি কি তখন বুঝতে পারেন নাই যে এই ধরনের একটা কিছু হইতে যাইতেছে? এটা হইতেছে প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে আমরা মানে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা আমাদের, সে কবে, একটা টাইম ফ্রেম কি আপনি আমাকে বলতে পারবেন যে কবে সে দেশে ফিরে যেতে পারে? দ্যাটস অল, থ্যাংক ইউ। প্রথমে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেই, সেটা হলো যে নেত্রীর কাছে আজকে আমি যেটা বলেছি সেটা হলো এমন, একটু আপনার প্রশ্ন করাটার মধ্যে একটু ইনফরমেশন ঘাটতি আছে, বাট মোরলেস আপনি কি বলেছেন সেটা আমি বুঝেছি। সেটা হয়েছে যে আজকের আমার ভিডিওর প্রতিবাদ্য ছিল এমন যে তরুণরা খুবই, আমি জেনজিদেরকে গর্ব করতে দেখি, এদের মধ্যে বলে যে জুলাইয়ে তারা পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তারা কেউ টিনের ওই যে একটা বড় একটা টিন নিয়ে সামনে দাঁড়িয়েছিল, নানান ধরনের তাদের গর্বের গল্পগুলো বলে, যেগুলোকে আমি বলি হচ্ছে শ্যাম অ্যান্ড হলো। আমি জানি না আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন কিনা, দা বোগাস বু, কিংবা আমরা ওই যে বলি যে খুবই ফাঁপা, যেগুলো আসলে কোনো গর্বের কিছু না। বাট জেনজিদের এই, আমি জেনজিদেরকে অপমান করব না, কিন্তু আমরা বলবো যে ওদের তো বয়সও কম, ওরা এইসব ব্যাপারগুলোকে খুবই গর্ব হিসেবে দেখে। আমি বলেছি যে এইটাকে গর্ব হিসেবে না দেখে গর্বের যে মানুষটা, আমাদের যে কন্যা, আমাদের বাংলাদেশের কন্যা শেখ হাসিনা, তার কথা আমি বলেছি এইভাবে যে 1953 সালে যখন মোহাম্মদ মোসাদ্দেক, ইরানের মোসাদ্দেককে যখন উৎখাত করা হলো এবং রেজা শাহ পাহলভিকে আপনার ক্ষমতায় বসানো হলো আমেরিকানরা, বিকজ হচ্ছে মোসাদ্দেক আপনার তখন ব্রিটিশ তেল গ্যাস এগুলো যারা ওই তেল গ্যাস নিয়ে নিত, আপনাদের নিশ্চয়ই যে ইব্রাহিম ট্রাওরের
রিসেন্টলি জানেন যে সে ফ্রান্সের কোম্পানিকে দেশ থেকে একদম বের করে দিয়েছে বুরকিনা ফাসো। মোসাদ্দেক তখন যেটা করেছিল সেটা হচ্ছে যে সে ব্রিটিশ কোম্পানিকে বের করে দিবে, এগুলো সব জাতীয়করণ করেছে। তাকে আমেরিকা উৎখাত করেছে। এরপরে আপনার গুয়েতেমালার আরেকজন ছিলেন জ্যাকব আরবেনেজ, উনাকেও উৎখাত করেছে বিকজ সে পশ্চিমা নীতির সাথে একমত হয়নি। চিলির আলেন্দেকে তারা করেছে 1973-তে। এরপরে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে প্যাট্রিস লুবুম্বা 1961-এ তাকে উৎখাত করেছে কঙ্গোর, ওয়ান অফ দ্য পপুলার লিডার ছিলেন। এরপরে আপনার আমি মনে করতে পারি সাদ্দাম হোসেন, মনে করতে পারি হচ্ছে আপনার মুয়াম্মার গাদ্দাফি, এদের প্রত্যেককেই উৎখাত হতে হয়েছিল আমেরিকার নীতির সমালোচনা বা আমেরিকার সাথে তারা খুব একটা তাদের কথাবার্তাতে না মেলার কারণে বা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধচারণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কেন এই যে জেনজিরা বলে হচ্ছে কুল শব্দটা বলে না, কুল এরকম বলে, সাহসের প্রতিভূ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির, বাংলাদেশের মেয়েরা এখনো পর্যন্ত রাস্তাতে বের হলে বলে ওন্না ঠিক মতো করে পর, এখনো তারা কাজে গেলে তাদেরকে নোংরা সব কমেন্ট পাস করা হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে দশকের পর দশক এই দেশে রাজনীতি করেছেন, বাবা মা সবাইকে মেরে ফেলেছেন। তিনি রাজনীতি করেছেন, দল 5টা-6টা ভাগে বিভক্ত ছিল, সবাইকে এক করেছেন, রাজনীতি করেছেন, পিতার হত্যার বিচার করেছেন, আমাদের জন্য তো জাতির পিতা সেটার হত্যার বিচার করেছেন, জাতীয় 4 নেতা রাজাকার আলবদর বিচার করেছেন। সংসদে দাঁড়িয়ে তিনি আমেরিকার সমালোচনা করেছেন, আমেরিকাকে সাম্রাজ্যবাদী শক্তি বলেছেন, বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, আল জাজিরাতে বলেছেন। আমাদের এই বাংলাদেশের কন্যাকে আমরা কুল মনে করি না, আমরা কুল মনে করি একটা টোকাই, একটা চোর, গণভবন থেকে জুতা চুরি করেছে, এইটাকে আমরা কুল মনে করি। সো এই যে নেত্রীকে তখন যেটা হয়েছে যে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, বাংলাদেশের সামরিক বাহিনীতে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, যারা আমাকে বিভিন্ন সময় এসে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা কনভে করবার জন্য তিনি যাতে আমেরিকার বিরুদ্ধে কথাবার্তা ওপেনলি না বলেন। আমি যে ব্যাপারটা পৌঁছাতে পারিনি, দেখেন আমার সাথে তো মাননীয় প্রধানমন্ত্রীর 5ই অগাস্টের আগে সরাসরি যোগাযোগ ছিল না যে আমি ওনাকে রিচ করতে পারছি। তখন আমাকে যেটা করতে হতো, তখন হতো হয়তো বা কোনো মন্ত্রীর মাধ্যমে হতো, কোনো এমপির মাধ্যমে হতো, সেই যোগাযোগ ছিল, কিংবা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো যেখানে আমাদের বন্ধু বান্ধবরা রয়েছে সেই সূত্র ধরে। বুঝতে পারছেন ব্যাপারটা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে তো কিছু প্রোটোকল লাগে, যে কেউ তো আসলে পারে না। এখন যেহেতু 5ই অগাস্টের পরে নেত্রী যেহেতু তৃণমূলের সাথে খুবই কথা বলছেন, যাচ্ছেন, এর আগেও যেতেন, তখন যে যেতে পারতেন না তা না, কিন্তু আমি পারিনি, অন্যরা পেরেছেন নিশ্চয়ই। ফলে সেই কারণে আমি ওইটা ওনাকে কনভে করতে পারিনি। যদি আমার সেই ক্ষমতা থাকতো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতাম না যে আপনি আমেরিকার এগেনস্টে কথা বলা বন্ধ করেন। এই কারণে আমি বলতাম না, সেটা হচ্ছে যে আমি তো আমেরিকাকে সাম্রাজ্যবাদী শক্তি মনে করি, এবং তিনি যা বলেছেন তিনি তো কোনো অন্যায় বলেন নাই। পোর্টগুলো সব নিয়ে নিতে চেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো আটকে দিয়েছে। সবগুলো LNG টার্মিনাল নিয়ে নিবে বঙ্গোপসাগরে আমেরিকা, মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেবেন না। আমাদেরকে বারবার বলছে আমরা চায়নার ঋণের ফাঁদে পড়েছি। তিনি বলেছেন যে তাহলে তোমরা ঋণ দাও, ঋণও দেবে না, আবার চায়নার থেকে টাকাও নিতে দিবে না। উনি তো খুবই বোল্ড, উনি সেটা প্রকাশ্যে বলেছেন। আপনি এখন কোন নেতাকে দেখাতে পারবেন, এই বাংলাদেশ তো বাদ, পৃথিবীর কোন নেতাকে দেখাতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর মতো বলেছে যে আমাকে আমেরিকা হত্যা করতে চায়, সেন্ট মার্টিন তারা নিয়ে নিতে চায়, একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়? আমার কথা বুঝতে পারছেন? ফলে উনি এটা বলেছেন, এবং উনাকে আমি জানি যে উনাকে অনেকেই মানা করেছেন যে আপনি প্রকাশ্যে এটা বললেন না, বাট উনার কাছে যেটা সঠিক মনে হয়েছে সেটা তিনি বলেছেন। দেখেন আজকে বাণিজ্য চুক্তি করেছে, আপনারা সবাই জানেন। আমি জানি না আপনাদের এখানে কয়জন সেই বাণিজ্য চুক্তিটা পড়েছেন। আচ্ছা আমি একটু দেখি তো কয়জন পড়েছেন সেই বাণিজ্য চুক্তি। এখানে দেখা যাচ্ছে এতগুলো মানুষের মধ্যে 7 জনের মতো মনে হয়েছে, আমি ভুল না করে থাকলে। আপা পড়েছেন, এখানে পেছনে কয়েকজন দেখতে পড়েছেন। এটা একটা ভয়ঙ্কর চুক্তি। আমি আপনাদেরকে এই চুক্তির 4-5টা লাইন বলি, তাহলে আপনার সাথে আরো এই যে সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হচ্ছে। আমেরিকা থেকে গরুর মাংস আসবে, মুরগির মাংস আসবে, শুকরের মাংস আসবে। বাংলাদেশে কজন মানুষ শুকরের মাংস খায়? আচ্ছা শুকরের মাংস বাদ দিলাম আমি, ধরা যাক যে বাংলাদেশে আসবে, সেটা ধরেন বিদেশি ডেলিগেটসদের জন্য আসবে, তারপরে আপনার আমাদের পাহাড় অঞ্চলে সেখানে আসবে। ওরা আমেরিকার থেকে শুকরের মাংস আমদানি করে খাবে, মানে ওইটাও অলিক। তারপরে আমি যুক্তির খাতিরে ধরে নিলাম এটার হালাল হারাম সার্টিফিকেট, অর্থাৎ
গরুর মাংস আসছে, মুরগির মাংস আসছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, সে হালালের কোনো প্রশ্নই করতে পারবে না। গাড়ির যন্ত্রাংশ আসবে, আমি সেটাকে প্রশ্ন করতে পারবো না, কারণ ওদের যে সার্টিফিকেট সেটা আমাকে মেনে নিতে হবে। ঔষধ আসবে, এখানে অনেক ডাক্তার আছেন, মিল্টন ভাই আছে, আরো ভালো বলতে পারবেন যে ঔষধ আসবে কোনো বাধা ছাড়া। চায়না থেকে আমরা কোনো টেলিকমিউনিকেশন দ্রব্যাদি কিনতে পারবো না। আমেরিকার সাথে প্রবলেম আছে এমন কোনো কান্ট্রির কাছ থেকে আমরা কোনো জাহাজ কিনতে পারবো না, কোনো পণ্য কিনতে পারবো না। আমরা কাস্টমসে কার কার থেকে আমদানি করি, রপ্তানি করি, তার প্রত্যেকটা তথ্য আমেরিকাকে দিতে হবে। তারপরে হচ্ছে ইপিজেড গুলোতে যে কোনো ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট ঢুকে যেতে পারবে উইদাউট এনি নোটিস, এইরকম আইন করতে হবে বলে এখানে লেখা আছে যে তোমাদেরকে এইরকম একটা আইন বানাতে হবে। তারপর হচ্ছে কপিরাইট আইন, এগুলো সমস্ত কিছু মানে আমেরিকাতে যে আইন, আমাদের আইন দিয়ে আমরা কথা বলতে পারবো না। আমাদের সভরেন্টি বলে যে শব্দটা আছে, এটা কমপ্লিটলি জাস্ট গন। তো এই যে আপনাদের মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকলে তার মৃত্যুর আগ পর্যন্ত এই ধরনের কোনো কন্ট্রাক্ট হতে পারতো? আমি আপনাকে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। 5ই ফেব্রুয়ারি ঠক ঠক করে 32 নম্বর ভাঙছে, একদম পার্সোনাল একটা অভিজ্ঞতা। আমি তো ধরেন মানে স্রোতের মতো শুধু কাঁদছি, চোখ দিয়ে পানি পড়ছে, কি করবো, অসহায়ের মতো বসে আছি লন্ডনে। ইংল্যান্ডের সময় ধরেন রাত্রের 1টা বা সামথিং, দিল্লিতে তখন মনে করেন 6টা বা এরকম কিছু একটা বাজে। আমি ফোন দিয়েছি, আপা ফোন ধরেছে, আপা খুব বিরক্ত হয়েছেন, বলছেন যে তুমি কাঁদো কেন? তো যেই ফোন দেয় সেই কাঁদে, তোমরা কাঁদলে কেমনে হবে, এইভাবে উনি বলেছেন যে কাঁদা যাবে না। তখন আমি ওনাকে বোকার মতো বলছি, আপা এদের সাথে কোনোভাবে ঠিক করে ফেলা যায় কিনা, মানে আমেরিকানদের সাথে কোনোভাবে, মানে ওরা যা চায়, আমি এমনিই বলেছি আপা যা চায়। আপা তখন বলে যে আমাকে একটা অ্যান্সার করেছে, বলেছে বঙ্গবন্ধুর মেয়ে কখনো অন্যায় আপোষ করে না। এই কথাটা উনি বলেছেন আমাকে ফোনে। অর্থাৎ উনি ক্ষমতা টমতা ওনার কাছে কোনো ম্যাটারই না, উনার কাছে পুরো ব্যাপারটা হচ্ছে দেশ। যখনই আপনি ওনার সাথে কথা বললে দেখবেন যে উনি চিন্তা করে হচ্ছে হামে কয়জন বাচ্চা মারা গেল সেইটা নিয়ে, তার ওই যে উনি যে বিভিন্ন ভাতা দিতেন সেগুলো নিয়ে চিন্তা করে। ফলে আপনার যে প্রশ্নটা, that leads to me another question. When you are in a politics, don't you actually think overall to make any statement before you make any statement? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এই প্রশ্নটা আপনি এই প্রশ্নটা আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন রাজনীতিবিদ প্রশ্ন করবার আগে বা কথা বলবার আগে ভাববেন। এখন আপনি আমাকে বলেন যে আপনি নিশ্চয়ই অমন একটা জায়গা থেকে আমাকে প্রশ্ন করেছেন যে ওই কথাটা উনি ভেবে বলেন নাই, সেটা আমাকে বলেন, তাহলে আমি আপনাকে বলতে পারবো যে ওইটা উনি ভেবেছে বলেছেন কি বলেন নাই। ডেফিনেটলি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ডেফিনেটলি she has to or he has to or whoever কথা বলার আগে তো চিন্তা করবে, আমরা কথা বলার আগে চিন্তা করি। মানে আপনার প্রশ্নটা কি, মানে মূল কোশ্চেনটা কি? আমার প্রশ্নটা হইতেছে যে আপনি এখন যেভাবে সবকিছু করতেছেন, আই ডোন্ট সি এনি আদার। না আমি একা করছি, আপনি এটা দেখছেন না, আপনি একদম ভুল দেখছেন মিল্টন। না আমি আপনাকে বলি না ঠিক আছে, সে পলিটিক্যাল হওয়া কোনো সমস্যার কিছু না। আপনার পাশেই ডান দিকে বসে আছে মিল্টন ভাই, কয়েক শত ভিডিও বানিয়েছে। উনার ভিডিওর ইম্প্যাক্ট আমার কিসের ভিউ হয়, উনার সবচেয়ে বেশি ভিউ হয়। গামা ভাই উনারা শেয়ার দিচ্ছেন, বলছেন, সিরাজ ভাইরা আন্ডার দ্য নিথ কাজ করছেন না, উনারা এই দেশে যাচ্ছেন ওই দেশে যাচ্ছেন, একে কানেক্ট করছেন, একে টাকা দিচ্ছেন ওকে টাকা দিচ্ছেন, এগুলো না পিছনে ফিরে তাকা দেখেন প্রত্যেকটা মানুষ। এটা শুধু আপনি যখন আমাকে স্ট্যান্ড আউট করছেন এর মানে হচ্ছে একটা এক নায়ক চিন্তার দিকে আমরা যাচ্ছি। ইটস নট ট্রু, আমরা সবাই কাজ করছি একসাথে, ইচ এন্ড এভরিওয়ান। আমি এখানে বসেছি, এটা আমার ভাগ্য, কিন্তু আসলে আমরা সবাই যদি একসাথে বসে কথা বলতে পারতাম আরো ভালো হতো, বাট হয়তো বা সিস্টেমটাই। সেটা হলো আমার প্রশ্নটা আমার আসলে নিজের নয়, আমার মা আপনার একজন নিয়মিত দর্শক এবং আরো অনেকেরই দর্শক, শুধু আপনারই না সবারই দেখে। আমার মা সারাদিন রাত ধরে এগুলি দেখেন এখন 5ই আগস্টের পর থেকে। তো মা প্রশ্ন করেছেন যে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে, এভাবে আছে, তো এখন একজন সাধারণ তৃণমূল কর্মী থেকে সাধারণ জেলা পর্যায়ের বা মহানগর পর্যায়ের যে নেতাকর্মীরা আছে তারা রাজনীতিতে না থেকেও নিজেকে কিভাবে সক্রিয় রাখতে পারে, এই বিষয়ে আপনার মতামতটাই মা জানতে চেয়েছেন আপাতত। আচ্ছা ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন কি একবারে করে ফেলবো? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, এটা আমার ভাই করেছেন। আচ্ছা, আমার নাম অপরাজিতা আফরিন, হ্যাঁ নামটা বলা হয়নি, সরি। আচ্ছা, তিনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে
খুব আনফর্চুনেটলি একটা ব্যাপার ঘটছে যে আমরা যাদেরকে রেগুলার দেখি অনলাইনে, মোটামুটি ফেসবুকেই বলা ভালো আর ইউটিউবে, তাদের মধ্যে অনেকেরই একটা কমন প্রবণতা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সমালোচনা, একে অপরের সমালোচনা। তার সাথে সাথে কিছু অ্যাক্টিভিস্ট আছে যাদের বিরুদ্ধে, এমন কিছু মহিলা নারী অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে খুব অনলাইনে অনেক সমালোচনা চললো। এই বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত আছে বা এই বিষয়ে দলীয় কোনো পদক্ষেপ আছে যে কি করা উচিত বা কি ভাবনা দলীয়, এটা দলের ক্ষেত্রে জিজ্ঞেস করছি। আর একটা ছিল আমার মায়ের, যে নেতাকর্মীরা নিজেদেরকে কিভাবে সক্রিয় রাখতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে পরের প্রশ্নটা সেটা আমি আমার ভাবনাটা বলতে পারি বটে, বাট এখানে বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টেড যারা আছেন নেতা, ওনারাও এটার সাথে একটু সম্পূর্ণভাবে যোগ করবেন। আমি আমার অংশটুকু একটু বলতে পারি। প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা কিভাবে নিজেদেরকে সক্রিয় রাখবে। 5ই অগাস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো পর্যন্ত, আমি আরেকটু আগে থেকে যাই। আপনি আমাকে 5ই অগাস্ট আগে চিনতেন? এখানে অনেকে আমাকে 2013 তখন থেকে ছিলেন। আমাকে অনেকে 2000 রাইট, আমাকে অনেকে ওকে, এটা কোভিড ইফেক্ট আর কি। কোভিডের সময় থেকে আমি আর দাঁড়িয়ে রেখে দিয়েছি আর কি। তো যেটা হলো যে অনেকে আমাকে গণজাগরণ মঞ্চের সময়টা থেকে চেনেন, অনেকে তার আগের থেকে চেনেন আমার লেখালেখি সূত্র ধরে। বাট 5ই অগাস্টের পর ধরেন আমরা কথা বলা শুরু করেছি, তখন অনেকের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল, আমাদের নেতারা কথা বলতে পারছিল না। আমরা পুরো ব্যাপারটাকে একটা টিম হিসেবে মনে করতাম যে আজকে সিরাজ ভাই কথা বলতে না পারলে ওনার প্রক্সি আমি দিব। আবার আমি যখন আমার একটা প্রবলেম হবে, সিরাজ ভাই সামনে চলে আসবে। অর্থাৎ আমরা এটা কোনোভাবে মনে করি না যে আমাদের অমুক নেতা কথা বলছে না কেন, আমি এইভাবে ব্যাপারটা দেখি না। হ্যাঁ, ধরা যাক যে আমাদের একজন এমপিকে দেখা যাচ্ছে না, তার মানে এই না যে এমপি খুবই খারাপ, এখন নাই। আপনারা তো জানেন না যে এমপি আসলে আপনার পেছনে কি করছেন, নেতাকর্মীকে কি টাকা দিচ্ছেন, কেমনে বলছেন, প্রত্যেকটা ঘটনার একটা স্ট্র্যাটেজি আছে। ফলে আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে আমাদের নেতাকর্মীরা, বিশেষ করে তৃণমূল, সুপার অ্যাক্টিভ এবং তারা কাজ করছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ টিকে আছে কিভাবে, এখনো আমরা কিভাবে প্রাসঙ্গিক, এখনো ওদের প্রত্যেকটা আপনার এবি জোবায়ের এবং এই যে সিদ্দিক, এদেরকে মোসাদ্দেক, এদেরকে এমন পেটালো, তো পুরো আচরণ, পুরো কথা হচ্ছে আমাদেরকে নিয়ে। বলে যে ওরা তো আমাদেরকে ধূসর বলে, মানে ফ্যাসিস্টের ধূসর বলে, তাই না? বানানটাও ঠিক মতো জানা। এই ফ্যাসিস্টের ধূসররা পাঠিয়েছে, হচ্ছে ফ্যাসিস্টের ধূসর। আমরা এখনো প্রাসঙ্গিক, ওদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা প্রাসঙ্গিক। আমরা কেন প্রাসঙ্গিক? বিকজ আমরা অ্যাক্টিভ। সো এই যে দেখেন রেফারেন্সটা কাট দিল ছাত্রলীগের, ছাত্রলীগও ভালো ছিল, প্রধানমন্ত্রীও ভালো ছিল, এইভাবে বলতো না। আমরা আসলে অল দ্য টাইম অ্যাক্টিভ, ওদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা অ্যাক্টিভ এবং প্রাসঙ্গিক। আমাদের নেতাকর্মীরা সবাই অ্যাক্টিভ আছে। দেখেন 5ই অগাস্টের পরে সবচাইতে বড় আঘাত কাদের উপরে এসছে বা তার আগে ব্লেম কে নিয়েছে? বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের এক একজন নেতাকর্মীদেরকে কি পরিমাণ গঞ্জনা সহ্য করতে হয়েছে, হেলমেট বাহিনী, এই বাহিনী, আমরাও সমালোচনা করেছি, আমরাও তো বিভ্রান্ত হয়েছি কোনো না কোনো সময়। কিন্তু সবচাইতে বেশি ব্লেম নিয়েছে ছাত্রলীগ এবং ওরাই টিকে আছে, ওরাই দলটাকে টিকিয়ে রেখেছে। এবং আমাদের তৃণমূলের ছেলে পেলেদের বেশিরভাগই বয়স হচ্ছে ধরেন 19 বছর 20 বছর, মুরব্বীরা তো আছেই যাদেরকে আপনি কখনো দেখেন নাই। রক্ত ঘামের এই মানুষগুলো, গ্রামের মানুষ। যেই মানুষটা ধরেন চায়ের দোকানে ঝিম মেরে বসে থাকে, পায়ে কাদা, কারণ তো সে মাত্র ক্ষেত থেকে আপনার চাষ করে এলো, এরা হচ্ছে তৃণমূল। এরা কাজ করেছে গত 2টা বছর ধরে। দেখেন, যেহেতু আমাদের প্রকাশ্য রাজনীতিগুলোকে তারা নিষিদ্ধ করেছে, আমাদের গ্রেফতারের ব্যাপার আছে, প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে আটক আছে। ফলে আপনি হয়তোবা যেই অ্যাক্টিভটা মিন করেন, এরকম একটা ক্রান্তিকালীন সময় আমাদের অ্যাক্টিভনেসটা একটু ডিফারেন্ট। আমরা হয়তোবা সারফেসে না থেকে একটু নিচে কাজ করছি বা বিভিন্ন জায়গাতে কাজ করছি। আপনি আমাকে একজন কর্মী ধরতে পারেন, আমার কাজের একটা স্টাইল আছে, এইভাবে করছি। মিল্টন ভাইকে ধরতে পারেন, গামা ভাইকে ধরতে পারেন, এখানে সিরাজ ভাইকে। বাংলাদেশে যারা আছেন তারা অ্যাক্টিভ, তারা রেডি। আপনি জানেন না যে তৃণমূলের সাথে আমার যে যোগাযোগটা আছে, অন্তত সেইটার জন্য বলতে পারি আমি কয়েকশো মিটিংয়ে গেছি, উপজেলা, জেলা, কমিটি, রোড ঘাট, এমনকি কোনো একটা সুনির্দিষ্ট গলির মিটিংয়ে আমি গেছি, যে এই গলির যারা আওয়ামী লীগ আছে তাদের মিটিংয়ে আমি টেলিগ্রামে গেছি। প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ মানে এই না যে একটা বড় একটা মিছিল করলে সে অ্যাক্টিভ।
সে শেয়ার করছে, তার থেকে একটু টাকা আরেকজনকে দিচ্ছে, টিকিয়ে রাখা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো 4 অক্টোবর গত বছরের চাঁপাইনবাবগঞ্জে আমাদের ব্যাপকভাবে মারধর করা হলো, নেতাদেরকে ধরে নেওয়া হলো, বাড়িঘর পুরো পুড়িয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রী এই খবরটা পেয়ে ফোন দিলেন, ওই আরো সেকেন্ড লেয়ার ফোন দেওয়ার পরে ওই দিন রাতেই আমাদের সমস্ত যারা যারা ওইখানে মোটামুটি ধরা হয়নি বা মানে ব্যথা পেয়েছে, ওদেরকে মেরেছে, তাদের প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা চিকিৎসার ব্যবস্থা করলো। আমাদের এই কর্মী অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে এসে, এটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন। আমি আপনাকে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই লক্ষ লক্ষ নেতাকর্মী প্রত্যেকে অ্যাক্টিভ আছে। এবং আরো একটু আশার কথা আপনাকে আমি শোনাই, যারা রিটায়ার করেছিলেন তারা ফেরত এসেছেন। এই টিমের কথা ধরেন, আমাদের পিয়াল ভাই, সুশান্ত দা, তারপর হচ্ছে আরো কারা কারা যেন আছে, শরীফ আজাদ, তারপরে হচ্ছে আরেকটা ছেলে আছে সেলিম, ও কেমিক্যাল আলী। সো এই মানুষগুলো কিন্তু খুব বেশি সারফেসে আসতো না। এই মানুষগুলো যদিও তাদের সাথে হয়তো আমাদের নানানভাবে মেলে না, ডাজন্ট ম্যাটার, এই যুদ্ধে আমরা সব এক। সেটা আমার সাথে ব্যক্তিগতভাবে প্রবলেম হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে প্রত্যেকের যুদ্ধে আছে। আমি উদাহরণ দিচ্ছি, এই প্রত্যেকটা মানুষ নিজের মতো করে এরা পিএইচডি করেছে, বিভিন্ন জায়গাতে তারা কাজ করছিল। 5ই আগস্টের পরে সব বলেছে যে আমরা আবার শুরু করবো অ্যাক্টিভিজম। এরকম ভাবে অনেক মানুষকে আমি চিনি যারা বলেছেন আমি 20 বছর 23 বছর আমি আওয়ামী লীগের, আমি বাংলাদেশের পলিটিক্সের খোঁজও নেইনি, তারা এসেছে। আমি নিশ্চিত যে আপনার কথা আমি সেটাই বলছিলাম। আপনার মা, আমি জানি না আপনার মার বয়স কত হয়েছে, 78। খালি চিন্তা করেন, 79 বছর বয়স্ক একজন ভদ্র মহিলা, তিনি আমাদের ভিডিও দেখেন, ভাবেন এবং মেয়ের মাধ্যমে আমাদেরকে একটা প্রশ্নও করেছেন। তো আপনি তাহলে দেখেন যে আমরা কিভাবে অ্যাক্টিভ। আমাদের এইভাবে প্রত্যেকটা, আমাদের এখানে যারা বসে আছেন প্রত্যেকটা পরিবারের ছোট ছোট গল্প আছে। আমি ব্যক্তিগতভাবে চিনি এমন আমাদের ভাই আছেন, পিছনে বসে আছেন, আমি জানি না নাম উল্লেখ করলে প্রবলেম। আমাদের সানিয়াত ভাই এখানে আছেন, মাত্র উনি মেলবোর্ন থেকে আসলেন, উনি ইউনিভার্সিটিতে পড়ান। তার চারপাশে হচ্ছে এই স্বাধীনতা বিরোধীরা একা ফাইট করে যাচ্ছেন, ওয়াইফ নিয়ে বাচ্চাদেরকে শিখাচ্ছেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফাইট একা করে যাচ্ছেন। সো এগুলো প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভ। দেশেও একই ব্যাপার। ওরা আমাকে বলছে যে নিজুম ভাই খালি একটু সুযোগ পেলেই তো তারা মিছিল বের করছে, এটা করছে। দে আর অল রেডি। সো আমাদের দলীয় ধরেন কিছু নির্দেশনার প্রয়োজন আছে। সো আমার কাছে মনে হয়, আমি কিন্তু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ওয়ার্ডও বলিনি। আমি জানি এবং আমার সম্মুখ জ্ঞান আছে, সেই জ্ঞান থেকে আমি আপনাকে বলেছি। ব্যক্তিগতভাবে আমি দলীয় নেতাকর্মীর সমালোচনা করি না। আমি আমাদের অনেক এমপিজ আছেন, অনেক আমলা আছেন, এইটা আছেন সেটা আছেন, যাদের অনেকের ব্যাপারে আমার ভিন্ন মত আছে। অনেক এমপি আছে তাদের ব্যাপারে আমি বলতে পারি আমি পছন্দ করি না, কিন্তু 5ই আগস্টের পরে আমি ওনাদের ব্যাপারে কখনো কোনো সমালোচনা করিনি। এটা আমার পার্সোনাল একটা চিন্তা, এই কারণে করিনি কারণ আমি সবসময় একটা কথা বলি যে আমার সন্তান ডুবে যাচ্ছে। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার 3rd সন্তান, আমি বলি আওয়ামী লীগ। আমার সন্তান ডুবে যাচ্ছে, আমি এখন প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার নির্যাসটা বের করতে চাই। অর্থাৎ আমি উদাহরণ দেই, ধরা যাক কোনো একজন এমপি খুবই ইনঅ্যাক্টিভ, অনেকে গালিগালাজ করছে, ওই এমপিকে আমি কাজে লাগাতে চাই, ভাই কিছু টাকা দেন, ওই জায়গাতে আপনি কিছু টাকা পাঠাবেন, উনি দিচ্ছেন। ভাই আমাদের একটা কাজ হবে এখানে, এই ছেলেটা ভিডিও বানাবে আমাদের, আপনি ওকে মাসে 20,000 টাকা দিন বা 30,000 টাকা দিন, উনি দিচ্ছেন। সো আমি তো ওনাকে গালি দিয়ে এটা উদ্ধার করতে পারতাম না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ফলে আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষকে আমি এখন কাজে লাগাতে চাই, কারো শত্রুতা আমি করতে চাই না। যেই মানুষটা লালবদর হয়েছিল, যেই মানুষটা 5ই আগস্টের আগে ভুল বুঝেছে, আমাদের বিরুদ্ধে গেছে, সে এখন আমাদের পক্ষে কাজ করতে চায়, মর্ম বেদনায় ভুগছে, প্রায়শ্চিত্ত করছে, তাকে আমি অ্যাকোমোডেট করতে চাই। ইয়েস, আমি হয়তোবা তাকে আজীবন একটা সন্দেহের একটা আবরণ আমার থাকবে, তুমি আবার বিপদে পড়লে আমার বিরুদ্ধে যাবা না তো, তাই তো? কিন্তু আমি তাকে কাজে লাগাতে চাই। সো আমাদের এই মুহূর্তে শত্রুতা তৈরি করে আমরা জিততে পারবো না। তো যারা এটা করছে তারা, আমি এটাকে সমর্থন করি না, কিন্তু তারপর আমি বাক স্বাধীনতাতে বিশ্বাসী। আমি ব্যক্তিগতভাবে মানা করি যেটা করেন না, বললেন না, কিন্তু অনেকে সেটা শোনেন না। মাননীয় প্রধানমন্ত্রী যে খুব একটা খুশি তাও না, উনি বিরক্ত হন, এটা আমার ব্যক্তিগত নলেজ, উনি খুবই বিরক্ত হন যে এটাই সময় না। আমাকে অন্তত পক্ষে কিছু বলেননি, ফলে আমি এটা জানি না।
বাট আমি নিশ্চিত যে উনি ওইটা পছন্দ করেন না। উনি যেভাবে কাজ করেন আমি নিজে দেখেছি, প্রত্যেককে কাজে লাগান, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা এইভাবে। সো আমি মনে হয় যে এই ব্যাপারে মিল্টন ভাই, কামা ভাই এবং মিসেস ভাই, না, এই ব্যাপারে যেটা খুব ক্লিয়ার হলো যে যারা অনলাইনে কাজ করছে এটা অনেক রকমের আছে। কেউ আছে অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, আর কেউ আছে তারা অনলাইনে ব্লগার হিসেবে কাজ করে, তারা আওয়ামী লীগের সরাসরি কেউ না। আবার কেউ আছে ইন্টেলেকচুয়াল, তাদের কর্মকাণ্ড বা তাদের ভিডিওগুলো আওয়ামী লীগের পক্ষে যায়, কিন্তু তারাও আওয়ামী লীগের কেউ না। সুতরাং এখন যারা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত না, তারা যদি কাউকে গালাগালি করে না করে, এটা তাদের নিজস্ব ব্যাপার। ইউটিউবে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সবাই কিন্তু আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত না। সুতরাং দল এখানে কি বলবে? দল হয়তো আমাকে একটা কথা বলতে পারে, সেটা আমার দলের সাথে সম্পৃক্ততার কারণে। আমি যদি দলের কেউ না হই তাহলে তো দল আমাকে কিছু বলতে পারবে না। সো ইটস ক্লিয়ার, আমরা অনলাইনে যা দেখি, আর অনলাইনে এই একটু রেশারেশি নতুন কিছু না। খুব কাছের বন্ধু, হঠাৎ একটা সম্পর্ক খারাপ হলো, আবার বন্ধু হয়ে যায়। এবং আমরা অনেকেই এরকম অনলাইনে না। এখন আপনি যদি দলের কেউ না হন, আপনার কর্মকাণ্ডে দল উপকৃত হতে পারে, কিন্তু আপনি তো দলের কেউ না। আমি তো যে কাউকে বলতে পারি না, বা দল যে কাউকে বলতে পারে না। এটা বুঝছেন? ওর নগর, বন্দর সব জায়গায় কিন্তু আমরা অ্যাক্টিভ। এবং আমি ব্যক্তিগতভাবে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ কিংবা আপনার আমাদের শিবচর হোক, মাদারীপুর হোক, অনেক অনলাইনে যোগ দিয়েছি মেসেঞ্জার গ্রুপে, এবং সেখানে প্রত্যেকটা কর্মীকে দেখেছি তাজা, এবং তারা জেল খেটে এসেছে, তারপরও কিন্তু তারা জয় বাংলার একনিষ্ঠ কর্মী হিসাবে জেগে রয়েছে। সুতরাং ডাক আসলে আমরা সবই ঐক্যবদ্ধ। দেশে বিদেশে হয়তো ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ এই প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা সবাই দেশে এবং বিদেশে এক এবং ঐক্যবদ্ধ। ধন্যবাদ। আমি আলমগীর হোসেন। ধন্যবাদ নিজুম ভাই। আমি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সিডনি। আসলে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন অলরেডি ইউ হ্যাভ অ্যান্সার্ড ইন ইউর ভিডিওস। সো আমরা যেটা চাই সেটা হচ্ছে আসলে ডিসকাশন ও সাজেশন। সো আমার প্রথম যে কোয়েশ্চেনটা, সেটা যদি দুই একটা লাইনে উত্তর দেন, তো আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। সেটা হচ্ছে, আমরা জানি যে আমরা যাদেরকে জেন জি বলি, যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, আমি তাদেরকে বলি জেন ডি, জেনারেশন ডিসিভড। তারা কমপ্লিটলি ডিসিভড। এখন এই ডিসিভড, তাদের ভিতরে গুটি কয়েক শুধু আমরা দেখলাম যে কোটিপতি হয়ে গেল এবং বিদেশে চলে গেল চাকরি টাকরি নিয়ে, কিন্তু বাকি তো লক্ষ লক্ষ ছেলেপেলে যারা ছিল মাঠে, তারা তো কমপ্লিটলি ডিসিভ 100%। এখন তাদের উদ্দেশ্যে যদি আপনি দু একটা কথা বলতেন। আমার ছেলেও কিন্তু 18 বছর বয়স, অবশ্য এখানেই থাকে, বাট বাংলাদেশে এরকম অনেক ছেলেরাই আছে যারা রক্ত গরম হয়ে গেছে, মাঠে নেমে পড়ছে, কেউ মারা গেছে, বন্ধু মারা গেল, কোনো যেই মারুক, স্নাইপাররা মারুক আর যেভাবেই মারুক, তারা উত্তেজিত হয়ে গেছিল। এখন এই জেন ডিদেরকে আপনি যদি ছোট্ট করে দু একটা কথা বলতেন, আমি জানি আপনি অনেকবার অনেক কথা বলছেন, বাট আজকে যদি একটা বলতেন, পরে আমি হয়তো নেক্সট কোয়েশ্চেন যাবো। বলেন। আর সেকেন্ডটা বলেন। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে, ইজ ডেমোক্রেসি অ্যাবসলিউট? দিস ইজ মাই কোয়েশ্চেন। আমি প্রশ্নটা এই জন্য করতেছি, আমরা তো এখানে যখন আলোচনা করি, কথাবার্তা বলি, আন্দোলনের বাইরে, মিছিলের বাইরে আমরা টুকটাক অনেক কিছুই করি। আপনাকে মাঝে মাঝে আমি করি, ট্যাগ করি, বিরক্ত করি আমাদের অস্ট্রেলিয়া সিডনি ফেসবুক পেজ থেকে। এনিওয়েজ, তার বাইরে ব্যক্তিগতভাবে আমরা সবাই কিন্তু পলিমিক ডিসকাশনে বসি। আমার কিছু জানা বড় ভাই আছে যারা জামাতের সাথে সরাসরি সংযুক্ত, বিভিন্নভাবে রাজনীতির সাথে সংযুক্ত, তাদের সাথে কিন্তু ব্যালিস্টিক যাওয়ার কোনো উপায় নাই। এখানে আছে দু একজন এই মুহূর্তে এখানে আমার মনে হয় নাই, বাট তাদের সাথে ব্যালিস্টিক যাওয়ার বদলে আমরা যেটা পলিমিক ডিসকাশন আমরা যাই, আমি পার্সোনালি আমি কিন্তু সবসময় যাই সম্মান রেখে, কারণ আমার থেকে দেখা গেছে 10-15 বছর 20 বছরের পর অনেকে। এখন এদের ভেতরে অনেকেই আছেন যারা তুরস্কের ফ্যান, কিন্তু আমরা জানি এরদোগান কিন্তু গত কবে থেকে যে সে প্রেসিডেন্ট আমার মনেও নাই। 2014 সালে কিন্তু সে একবার ওই যে একটা স্টেজ হইলো যে সেনাবাহিনীর কু হলো, তারপর থেকে তো এটা কিন্তু এদের খুব ফ্যান, কিন্তু তাদের কোনো দোষ নেই, তারা 24 বছর থাকুক, 20 বছর থাকুক, কোনো অসুবিধা নেই। মালয়েশিয়াতে মহাতির মাহমুদি কিন্তু 20 বছর ক্ষমতায়, তারা কিন্তু তাদের খুব ফ্যান। সো তাদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন নাই। দেখা হলে আলোচনার প্রথম কথা হলো, ও বঙ্গবন্ধু তো বাকশাল করছিল, সো তোমরা তো বাকশালের অনুসারী। এই যে গণতন্ত্র কোনো একটা সময় তো ঘুণে ধরে যায়, বঙ্গবন্ধু যেটা বলছিল যে ঘুণে ধরা সমাজকে আঘাত করতে হবে, এই ঘুণে ধরা সমাজের এই আঘাতের জন্য যে বাকশাল তৈরি হয়েছিল, এবং পরবর্তীতে শেখ হাসিনা গভর্নমেন্ট, আমাদের নেত্রী গভর্নমেন্ট যেটা ছিল প্রায় 17 বছর, এইটাকে যারা নেগেটিভ বলে
আর ওই তুরস্ক আর হচ্ছে আপনাদের মালয়েশিয়ার যেটাকে ওরা বলে যে হ্যাঁ দিস ইজ গুড ভেরি ফাইন উই লাইক ইট, তাদের জন্য আপনি কি বলবেন? ভালো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা যেটা হলো যে আপনি যাদেরকে ডিসিভ বলছেন, ইন্টারেস্টিং নাম। বসেন, আপনি বসেন, আমি thank you. বসে দিচ্ছি। হ্যাঁ, তো যারা ধরেন কোটিপতি হলো, অনেক টাকা পয়সা করলো, তাদেরকে আমি আসলে জেনারেশন ডিসিভ বলি না, তাদেরকে আমি বলি দুর্ভাগা বলি। কারণ হচ্ছে এরা হচ্ছে চুরির মালামাল নিয়ে এরা বসে আছে, বুঝতে পারছেন? ফলে এরা বরঞ্চ বেশি দুর্ভাগা। আর যারা কিছু পেল না, তারা কিছু পেল না তা না, তারা আসলে ভুল মরিচিকার পেছনে ছুটেছে এবং একটা ডিরেইলড হয়েছে, সেটা আমি বলি। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হয়েছে যে 5ই অগাস্টের আগে যারা, ধরা যাক রাস্তার মধ্যে যদি লাশ পড়ে দেখা যায়, সাধারণ মানুষের পারসেপশনটা কি? সে মনে করে যে সরকারের এটা দায়িত্ব ছিল, এটা করতে পারে নাই, ফলে সমস্ত তার রাগ চলে যায় হচ্ছে গভর্নমেন্টের দিকে। আর এটা তো খুবই সত্যি কথা যে এটা অনেকটা ওই বাটারফ্লাই ইফেক্টের মতো হয়েছে। সবাই বলছে, তাই আমিও বলছি, একটু প্রোফাইল পিকচারটা লাল না করলে একটু কুল হচ্ছে না ব্যাপারটা, এরকমও অনেকে আছে। আমি এরকম অনেকেই চিনি যারা, বেশিরভাগই ওরা এই জায়গাতে ওরা সফলতা পেয়েছে এই কারণে, কারণ তারা আমাদের মধ্য থেকে লোক পেয়েছে। আমাদের এমপিজের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, আমি সেই নাম উল্লেখ করতে চাই না, বলতেও চাই না। আমাদের বন্ধু বান্ধব, আমার 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 একেবারে এটাকে কি বলে, যে একেবারে ছোট্টবেলার বন্ধু, হ্যাঁ, আমি নাম উল্লেখ করবো না। আমার কিন্তু একদম ছোটবেলার বন্ধুরা দুজন পেছনেও আছে। আমাদের বন্ধু সার্কেলের মধ্যে এমনও আছে যে তারা ভুল বুঝেছিল সেই সময়টাতে, তারা দল বল নিয়ে রাস্তায় নেমেছিল, এখন তারা হাই হুতাশ করছে। একটা সময় আমি অসম্ভব রকমের রিজিড ছিলাম, যাদেরকে ক্ষমা করা যাবে না। আমার 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 পিএইচডি করা বন্ধু ক্যানবেরাতে থাকে, নাম বলবো না, কিন্তু সেও ডিরেলড হয়ে গেছে। উইদিন 7 ডেজের ভিতরে সে বুঝে ফেলেছে যে এটা একটা হোক্স ছিল, একটা ধোঁকা ছিল। দেখেন, আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা তো ধরেন এখানে ওই জোনায়েদ সাকির মতো ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে সারা বছর কপচানো পার্টি না। আমরা পলিটিক্যাল পার্টি, আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা মানুষকে সার্ভ করতে চাই, আমরা আমাদের মতো করে এই মুক্তিযুদ্ধের চেতনা, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধের আমাদের যে স্পিরিট, আমরা এইভাবে দেশটাকে গড়তে চাই। ফলে একটা বড় জেনারেশন ঠিক কিভাবে আমাদের হাতছাড়া হয়ে গেল, এটা আমাদের প্রথম কনসার্নের বিষয়। ফলে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আছে, অ্যাটলিস্ট আমার কাছে আছে, যে আমরা যাতে তরুণদেরকে টার্গেট করে কথা বলি। আমি দেখবেন আমার কথার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমি একসময় এদেরকে কথায় কথায় টোকাই বলতাম, আমি জানি না আপনারা লক্ষ্য করছেন কিনা। না, এখন আমি একটু কম বলি। এখন আমি একটু কম বলি এই কারণে, কারণ আমি আসলে যাদেরকে আমি মিন করে টোকাই বলেছি, তারা আসলে আজীবনই টোকাই থাকবে। কিন্তু আসলে অনেকেই বলে যে ভাই আপনি, এটা তো সবার গায়ে এই জিনিসটা চলে যায়। অনেক ছেলেপেলে আছে, যেমন ব্র্যাক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, সে সাময়িকভাবে ভুল বুঝেছিল। ফলে আমি কনসিডার করি যে 80 বছর বয়স যার হয়েছে, তিনি ওইটা ধরেন কমিউনিকেট করতে পারবে না একটা 20 বছরের বাচ্চার সাথে। আমি পারবো, আমার থেকে আরো বয়স যারা কম তারা আরো বেশি পারবে। এই কারণে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছি সেটা হচ্ছে যে এই তরুণ সমাজকে তার প্রাউডের জায়গাগুলো বোঝানো, এইটা বোঝানো যে মাননীয় প্রধানমন্ত্রী তোমার প্রাউডের জায়গা। তুমি যেটাকে কুল মনে করো, যে কুল ডুড বলি না, তোমার কুল ডুড আসলে শেখ হাসিনাই। বিকজ এই সাম্রাজ্যবাদীদের, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে সাম্রাজ্যবাদীদেরকে চোখ রাঙানো দেওয়া, এটা আপনার রোমান্টিসিজম না, এটা ট্রুথ, অ্যান্ড শি ডিড ইট। সো আমরা আসলে এই তরুণ, এই হারানো তরুণদেরকে আমরা আমাদের কাছে আনতে চাই। নট নেসেসারি যে তারা আমাদেরকে ভোট দেবে সেই কারণে, অ্যাটলিস্ট এইটা বোঝানো যে আমরা তোমাকে আসলে খুন করতে চাইও না, চাইওনি। ফলে এইটা আমার কাছে মনে হয় যে যারা এখানে অনলাইন অ্যাক্টিভিজম করেন, আমাদের প্রত্যেকেই সেটা মটো হওয়া উচিত। এইটাই আমরা করছি। কেমন? আপনার সেকেন্ড প্রশ্ন যেন কি ছিল আপনার? বাকশাল এগুলা। আচ্ছা, দেখেন, আমি বুঝতে পেরেছি, আমার মনে পড়েছে কি বলছেন। দেখেন, কিছু কিছু ব্যাপার আছে যেটা ধরেন ওই ব্যাপারগুলো আসলে পলিটিক্যাল আইডিওলজি থেকে ঘৃণা আসে না। আমরা একটা কথা বলি, কথাটা শুধু সমাজে বলাটা ঠিক হবে কিনা জানি না, ম্যাক্সিম এভাবেই নেন যে কুত্তার লেজ কখনো 12 বছর চঙ্গাতে রাখলে এটা ঠিক হয় না।
রাইট? তো কিছু কিছু রিজিডনেস, পলিটিক্যাল রিজিডনেস আছে যেটা আসলে অনেকে খুবই স্থাবন আচরণ করে, যেমন জামাতের ছেলে পেলে, এরা আমাদেরকে মনে করে যে আমরা সবাই নাস্তিক। এইটা আমি খেয়াল করে দেখেছি, এটা চেঞ্জ করা যাবে না। অনেকে ধরেন বোঝালে বোঝে, এদের বেশিরভাগ বোঝে না, বিকজ এরা অন্ধ, ধর্মান্ধ, অন্ধ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত। অর্ধশিক্ষিতরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। ফলে ওই যে মুরসিকে তারা মানে ওই যে আপনার এরদোগান যদি 50 বছরও থাকে কোনো সমস্যা নাই, মাশাল্লাহ ইসলামিক। দেখেছেন না ওই ভিডিওটা? ওই ভিডিও দেখেছেন? মাশাল্লাহ ইসলামিকের ভিডিওটা দেখেছেন? দেখেন নাই মনে হয় না? আমি আপনাকে একটু বোঝা বলি। এক সাংবাদিক এক লোককে প্রশ্ন করছে ইংরেজিতে, ওই লোকটা প্রশ্নটা বুঝতে পারেনি, কিন্তু প্রশ্নের মধ্যে একটা জিনিস বুঝেছে, ইসলামিক। প্রশ্নটা করেছে যে এই যে এরকম ধর্মীয় সন্ত্রাসী করছে, এটার ব্যাপারে তোমার মতামত কি? ও তো ইংরেজি বোঝে নাই, শুধু ইসলামিকটা বুঝেছে। ইসলামিক মাশাল্লাহ, মানে বুঝছেন ব্যাপারটা? তো এই হচ্ছে ঘটনা। ফলে আমরা এদেরকে চেঞ্জ করতে পারবো না, যদিও আমরা চেঞ্জ করতে চাই। একটা জামাতের ছেলে, আমি যদি জামাতের একটা 20 বছর 22 বছরের একটা ছেলেকে সামনে পাই, ওকে তো আমি আসলে মারবো না, পেটাবো না। আমার চেষ্টা থাকবে ওকে বোঝানোর জন্য যে তোমার রাস্তাটা ঠিক না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিটাই এমন যে আমরা মুক্তির কথা, মানুষের কথা, মুক্তিযুদ্ধের কথা বলি, বাট আমরা আমাদের সর্বোচ্চ ট্রাইটা করতে পারি, বাট এরা চেঞ্জ হবে না। ফলে এরা আমাদের রাজনীতিতে ম্যাটার না। কেন ম্যাটার না? একটা ডাটা আমি আপনাকে দেই, এটা খুবই প্রাসঙ্গিক, আপনাকে আমি বলি। সেটা হলো আমি 1991 সাল থেকে আমি আপনাকে বলি, বা 1970 ইলেকশন থেকে বলি, এদের ভোট ছিল 6%, একটা আসনও পায়নি 1970 সালে ইলেকশনে। 1991 সালে এরা কিভাবে যেন 12.13% ভোট পাইছে, আমি জানি না কিভাবে, এটা মিরাকল মনে হয়েছে আমার কাছে। 1996 সালে এদের ভোট কমে এসেছে 8.60। 2001 সালে এদের ভোট হয়েছে 4.28। 2008 সালে এদের ভোট হয়েছে 4.71। আমি ডাটা থেকে বলছি, কেমন? 2018-তে ওরা যখন এসেছিল তখন তো বিএনপি জামাত একসাথে করেছে, ফলে আলাদা করে নাই, ওরা ভোট পেয়েছিল 11 পয়েন্ট সামথিং। এই দেশে এদের অ্যাভারেজ হচ্ছে, যদি আপনি ওই 12টাকে সর্বোচ্চ ধরেন আর 4 4 4 7 করে ধরেন, তাহলে ওদের অ্যাভারেজে হচ্ছে ওরা 7 or 8% ভোট তারা পায়। যদিও আমার কাছে এটাই অ্যালার্মিং, 1% পেলেও অ্যালার্মিং, বাট তারা আমাদের জন্য ম্যাটার করে না আসলে। এদেরকে আপনি ঠিক করতে পারবেন না, বিকজ এরা ধর্মান্ধ, এরা ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। আমরা এদের হেদায়েত কামনা করতে পারি কিংবা ওদেরকে বোঝাতে পারি এতটুকু পর্যন্ত। কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত, বা ভেবে দেখার ব্যাপারটা হওয়া উচিত, যে একটা ফুল জেনারেশন আমাদের এগেইনস্টে, বা একটা বড় একটা অংশ কথা বললো কিভাবে। আপনি এইটাকে যদি অ্যাভয়েড করে চোখ বন্ধ করে বসে থাকেন, ওই মিরকাট পাখির নাম শুনেছেন? মিরকাট পশুটার নাম শুনেছেন? আচ্ছা, মিরকাট নামে একটা পশু আছে, ও মনে করে যে ও চোখ বন্ধ করে রাখলে সব অন্ধকার, আর কিছুই হচ্ছে না দুনিয়াতে, অথচ ও চোখ বন্ধ করে রাখলেও পৃথিবী চলে। ফলে আমাদেরকে মিরকাট পশুর মতো হলে হবে না, আমাদেরকে এইটা স্বীকার করে নিতে হবে যে একটা তরুণও যদি আমাদের এগেইনস্টে যায়, গেছে, এইটা ফাইন্ড আউট করে ওদেরকে আমাদের ঘরে আনতে হবে। আমি ওকে বলবো না যে তুমি আমাকে ভোট দাও, কিন্তু আমি ওকে এইটা বলবো যে দেখো আমি এইটা করেছি। এই যে বাকশাল বলছেন, এটা বলেছেন, আপনি জরিপ চালান, এই রুমের মধ্যেই জরিপ চালান, আপনি খুবই ন্যূনতম মানুষ পাবেন যে বাকশালের গঠনতন্ত্র সম্পর্কে ন্যূনতম ধারণা আছে। ঠিক আছে? সুতরাং আমরা এখন আমি ব্যক্তিগতভাবে যে স্ট্র্যাটেজিটা নিয়েছি, সেটা হচ্ছে যে আমি ডকুমেন্ট ধরে ধরে কথা বলি, ডকুমেন্ট নিয়ে এসে কথা বলি, এবং আমি তরুণদের সাথে অনেক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যাই, যাতে করে এই তরুণরা আস্তে আস্তে শেখে। এটাই মনে করি দেশের প্রতি আমার ডিউটি একটু কি।